আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এস এম আনসুজ্জামান টুকু, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তোমাদের সবাইকে আবারও ইউটিউব ক্লাসে আমন্ত্রণ। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি 5 প্রকার সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে একটু তোমাদেরকে বেসিক নিয়ে আলোচনা করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা 4টা আইটেম নিয়ে গঠিত হয়। কয়টা আইটেম নিয়ে? 4টা আইটেম। কী কী? একটা হচ্ছে অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, আরেকটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে ভয়েস, আর একটা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। এই 4টা আইটেম নিয়ে গঠিত হয়। তাহলে আবার বলি যে ট্রান্সফরমেশন সেন্টেন্স 4টা আইটেম নিয়ে গঠিত হয়। একটা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে ভয়েস, আর একটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। এই 4টা আইটেম নিয়ে গঠিত হয়। তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে বাকি 3টাই দিয়েছি, শুধু একটাই পাচ্ছিল, সেটা হলো অ্যাসার্টিভ এক্সক্লামেটরি। ডিগ্রি দেওয়া হয়েছে, ভয়েস, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো দেওয়া আছে। তোমরা টুকু স্যার যে চ্যানেলটা আছে, টুকু স্যার রাজশাহী বা টুকু স্যার নামে সার্চ দিলেই তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবা। সেখানে সাবস্ক্রাইব করে নাও। নিশ্চয়ই সাবস্ক্রাইব করলে তোমরা ভিডিওগুলো আপলোড পেতে সুবিধা হবে, অটোমেটিক্যালি তোমাদের কাছে সুইচড হয়ে যাবে। তো কাজেই আমি আজকে অ্যাসার্টিভ এক্সক্লামেটরি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো আমি একটু লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য তোমাদের, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 2টা অংশ আছে। বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 2টা অংশ আছে। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বা স্টেটমেন্ট। অ্যাসার্টিভ হচ্ছে সরাসরি যে কথা বলা হয়, হ্যাঁ না, তাই না? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা হলো না বোধক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক থেকে যখন না বোধক করবো, তখন কি কি রুল ফলো করতে হবে সেটা নিয়ে আমি এখন আলাপ করছি তোমাদের সাথে। দেখো, এখন অনলি বা অ্যালোন মানে একাকী, তাই না? বা শুধুমাত্র। তাহলে অনলি বা অ্যালোন এটা দ্বারা ব্যক্তি বোঝাতে পারে, বস্তু বোঝাতে পারে, বয়স বা সংখ্যাও বোঝাতে পারে। আবার বলি যে অনলি বা অ্যালোন এটা অ্যাফার্মেটিভের চিহ্ন বা সাইন। এটা দ্বারা ব্যক্তিও বোঝাতে পারে, বস্তুও বোঝাতে পারে, বয়স বা সংখ্যাও বোঝাতে পারে। যদি অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝায়, তাহলে নেগেটিভে হবে নান বাট প্লাস সাবজেক্ট। মানে নান বাট একদম বাক্যের শুরুতেই বসবে, সাবজেক্টেরও আগে বসবে নান বাট। তাহলে বলো তো, অনলি বা অ্যালোন যদি ব্যক্তি বোঝায়, তার পরিবর্তে হবে নান বাট, এবং এই নান বাটটা নেগেটিভের শুরুতেই বসবে, তারপরে বসবে সাবজেক্ট। ক্লিয়ার, তাই না? তারপরে বলো তো, অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায়, বস্তু বোঝালে তার নেগেটিভ করতে হবে নাথিং বাট। আর নাথিং বাট মানে আর কোনো কিছুই নয়। তবে নাথিং বাট যদি বসাও, তাহলে কোন জায়গায় বসাবা? যে জায়গায় অনলি বা অ্যালোন আছে ওই জায়গায় নেগেটিভ শব্দ নাথিং বাট বসাতে হবে, কিন্তু নান বাটটা শুরুতেই বসাতে হবে। আচ্ছা, আবার দেখো, অনলি বা অ্যালোন দ্বারা বয়স বা সংখ্যা বোঝালে আমি একদম অ্যারো চিহ্ন দিয়ে প্যারালেল লিখছি, হাবোধক থেকে নাবোধক করার নিয়ম। অনলি বা অ্যালোন দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে সেটাকে নেগেটিভ করতে হবে নট মোর দ্যান বা নট লেস দ্যান। মোর দ্যান দিলেও হবে, লেস দ্যান দিলেও হবে, অর্থাৎ দুইটার অর্থ একই আসছে। তো আশা করি এই টিপসটা তোমাদের কাছে ক্লিয়ার, এই রুলটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমি একটা উদাহরণ দিই। The man was alone alive. আবার খেয়াল করো, দ্য ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। তো দি ম্যান ওয়াজ অ্যালোন, লোকটি একাকী জীবিত ছিল। এখানে একাকী জীবিত বলতে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? তার মানে মানুষের পরিবর্তে বসেছে। তাহলে এটা যদি অ্যাফার্মেটিভ হয়, এটাকে নেগেটিভ করতে নিশ্চয়ই আমাদের অ্যালোনের পরিবর্তে এটা ব্যক্তি বোঝাচ্ছে। ব্যক্তির পরিবর্তে দেখো আসবে নান বাট। আর নান বাটটা কি? বাক্যের শুরুতেই বসবে। তাহলে ওই নেগেটিভ, অর্থাৎ এই অ্যালোনের পরিবর্তে নান বাটটা বাক্যের শুরুতেই বসলো, নান বাট। দেখো নান বাটের পরে সাবজেক্ট ছিল দি ম্যান। এখন বাকি যেটুকু আছে পুরোটাই লিখতে হবে। তাহলে নান বাট দ্য ম্যান ওয়াজ, বলতো অ্যালোনকে আর লেখার দরকার আছে? কারণ অ্যালোনের পরিবর্তেই তো নান বাট হলো। তাহলে নান বাট দ্য ম্যান ওয়াজ অ্যালাইভ, তাই না? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে হাবোধক থেকে নাবোধক হয়ে গেল, তাই না? তাহলে আমরা ব্যক্তির পরিবর্তে এবার বস্তু আর সংখ্যা বা বয়সের পরিবর্তে কি হবে, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছো, জেনে নিয়েছো। আমি একটু আরেকবার বলি
যে দি ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ, তা দি ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ, এই অ্যালোন দ্বারা এখানে ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে ব্যক্তি বোঝার তার পরিবর্তে হয়েছে নান বাট। নান বাটটা বাক্যের শুরুতেই বসবে। নান বাটে পরে সাবজেক্ট হচ্ছে দি ম্যান, নান বাটে পরে সাবজেক্ট নান বাটে পরে সাবজেক্ট হচ্ছে দি ম্যান, তারপরে যা আছে তাই। দি নান বাট দ্য ম্যান ওয়াজ অ্যালাইভ, এখানে অ্যালোনটা পরিবর্তে নান বাট বসেছে। ক্লিয়ার, তাই না? তোমাদের লেখাও হয়ে গেছে ততক্ষণে। আমি এবার দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি। নিশ্চয়ই তোমরা খেয়াল করতে পারছো। I have only some books. I have only some books. তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে অনলি আছে, অনলি সাম বুকস। অনলি সাম বুকস মানে বোঝাই যাচ্ছে যে এটা বস্তু, তাই না? তাহলে বলো তো এটা অ্যাফার্মেটিভ হলে এটাকে যদি নেগেটিভ করতে চাও তাহলে আই হ্যাভ, অর্থাৎ যে জায়গায় সব জায়গায় যে জায়গায় অনলি বা অ্যালোনের পরিবর্তে বস্তু বা সংখ্যা বোঝাচ্ছে সেই নেগেটিভ ওই অনলি বা অ্যালোনের জায়গায় বসবে। দেখো তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে কী হবে? নাথিং বাট। I have nothing but some books. I have nothing but some books. ক্লিয়ার যে নেগেটিভ করতে আমাদের অনলি পরিবর্তে যেহেতু বস্তু বোঝাচ্ছে তাই অনলির পরিবর্তে আমাদের হয়েছে এখানে নাথিং বাট। ক্লিয়ার তোমরা, তাই না? আরেকটা উদাহরণ দেখি আমি নিচে। অ্যাফার্মেটিভ এইখানে লিখি she is only 16. বলতো অনলি 16 দ্বারা কী বোঝাচ্ছে? এতটুকু তোমাদের মানে আইডিয়া আইকিউ থাকতে হবে, তাই না? যে শি ইজ অনলি 16, তার বয়স 16 বছর, তাই না? তাহলে বলো তো এখানে অনলি দ্বারা বয়সকে বোঝাচ্ছে না, অনলি দ্বারা বয়স বোঝাচ্ছে। এটা বস্তু বুঝিয়েছিল, এটা বয়স, তাই না? এটা বয়স। তাহলে বয়স হলে বা সংখ্যা হলে তার পরিবর্তে হবে নট মোর দ্যান বা নট লেস দ্যান। তাহলে এখানে হবে শি ইজ নট মোর দ্যান। তাহলে দেখো তো এই অনলি দ্বারা বয়স বোঝালে তার পরিবর্তে এই ফ্রেজটা হলো নট মোর দ্যান, তারপর যা আছে তাই 16। আশা করি ক্লিয়ার, তাই না? তাহলে এখানে যদি বয়স না বুঝিয়ে সংখ্যা বোঝাতো, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, প্রথমটা আমি কেটে দিই, মুছে দিই। হ্যাঁ, she has only a few pence, only few coins. তার কয়েকটা পয়সা মুদ্রা আছে, তাই না? তাহলে বলো তো এখানে অনলি দ্বারা এখানে বোঝাচ্ছে না যে অনলি দ্বারা এ ফিউ কয়েন্স কয়েকটা, একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? এ ফিউ মানে সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? নেগেটিভ করতে হবে শি হ্যাজ নট মোর দ্যান এ ফিউ coins. Not more than a few coins. ক্লিয়ার, তাই না? তাহলে বয়স বা সংখ্যার পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান এগুলো বসে। তাহলে 1 নম্বরটা আমাদের হয়ে গেল, তাই না? এবার আমি 2 নম্বরে চলে যাই। 1 নম্বর আমি মুছে দিই। দুই নম্বর হচ্ছে যদি থাকে এভরি প্লাস ওয়ার্ড। এভরি প্লাস ওয়ার্ড, খেয়াল করো এভরি প্লাস ওয়ার্ড। এভরির সাথে যদি এভরিটা হচ্ছে হাবোধকের চিহ্ন, এটাকে নাবোধক করতে গেলে কি হবে? এটাকে নাবোধক করতে গেলে হবে দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে হবে
দেয়ার ইজ নো যোগ ওয়ার্ড, তাই না? যে ওয়ার্ডটা এখানে ছিল সেই ওয়ার্ডটা এখানে হবে দেয়ার ইজ নো। শুধু এভরি পরিবর্তে খেয়াল করো, শুধু এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। আর এভরির সাথে বডি থাকলে এখানে দেয়ার ইজ নো বডি। এভরির সাথে মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার, মানে এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে দেয়ার ইজ নোর পরে সেই ওয়ার্ডটাই যাবে, তাই না? তারপর প্লাস বাট অথবা উইদাউট, প্লাস যা আছে তাই বাকিটুকু। আচ্ছা, তাহলে মনে রাখবা, যদি এভরি যুক্ত বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, কি থাকে? হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে উইদাউট হবে, নইলে সবসময় বাট হবে। আবার বলি, যদি এভরি যুক্ত ওয়ার্ডে বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, যেমন এভরিবডি হ্যাজ, এভরি মাদার হ্যাজ অথবা এভরিবডি হ্যাড, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এই উইদাউট হবে, আর না থাকলে এটা বাট হবে, ইউজুয়ালি বাট হবে। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দিই। এভরি খেয়াল করো, এভরি মাদার loves her child। খেয়াল করো, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড এটাকে যদি তোমরা নেগেটিভ করতে চাও, তাহলে এভরি পরিবর্তে কি হবে? এটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? তাহলে হবে দেয়ার ইজ, এভরি পরিবর্তে হবে দেয়ার ইজ নো, তারপর মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপর দেখো তো, দেয়ার ইজ নোর পরে ওয়ার্ড হলো মাদার, তারপর বাট। বলতো এখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে না এখানে লাভস আছে নিশ্চয়ই, তাহলে বাট হবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে উইদাউট হতো। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, যা আছে তাই, লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ক্লিয়ার, তাই না? তাহলে নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে তোমরা এভাবে করেছিলা, হয়তো তোমরা অনেক পৃষ্ঠা করে নিয়মটা মুখস্থ করেছো বা জেনেছো, কিন্তু আমি এটা শর্টকাট করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে খুব ভালো করে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমি একটা এর উদাহরণ দিই। উইদাউট কখন হবে? এভরি রোজ হ্যাজ এ থর্ন। দেখো, এভরি রোজ হ্যাজ এ থর্ন, তাহলে এখানে হবে, দেখো এভরি পরিবর্তে এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করতে হবে দেয়ার ইজ নো রোজ। দেখো দেয়ার ইজ নো, এই পর্যন্ত এভরি পরিবর্তে হলো, তাই না? তারপরে ওয়ার্ড রোজ, তারপরে এখানে বলো তো বাট হবে না উইদাউট হবে? উইদাউট এ থর্ন, যেহেতু এখানে হ্যাজ আছে তাই এখানে উইদাউট হলো। ক্লিয়ার, তাই না? তাহলে আমাদের 2 নম্বরটাও তোমাদের কাছে ক্লিয়ার হলো আশা করি। এবার আমি 2 নম্বরের পরে 3 নম্বর লিখব। তাহলে খেয়াল করো যে আসলে গ্রামারটা মোটেই কঠিন না, ল্যাক অফ প্র্যাকটিসের অভাব, আর একটু আমাদের হয়তো ডিরেকশান দেওয়ার ঘাটতি রয়েছে, সেটাই শিক্ষার্থীদের কাছে হয়তো একটু বেশি অসহনীয় হয়। 3 নম্বর দেখো, এবার অলওয়েজ যোগ ওয়ার্ড। যদি অলওয়েজের পরে একটা ওয়ার্ড থাকে, মনে রেখো অলওয়েজের পরিবর্তে নেগেটিভ করতে কি হবে? নেভার, তাই না? অলওয়েজ পরিবর্তে হবে নেভার যোগ এই যে ওয়ার্ডটা হলো, এই ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড হবে। এই ওয়ার্ডটা যেহেতু নেভার ইউজ করলাম বিপরীত, তাহলে ওয়ার্ডও হয়ে যাবে বিপরীত ওয়ার্ড বা বিপরীত শব্দ হবে, তাই না? যেমন she is always smiling, সে সবসময় হাসি খুশি। তাহলে বলো তো এখানে অ্যাফার্মেটিভ হলে এটা নেগেটিভ করতে কি হবে? তাহলে বলো তো অলওয়েজের পরিবর্তে দিলা নেভার, তাই না? শি ইজ নেভার স্মাইলিং, না স্মাইলিংয়ের পরিবর্তে স্যাড অথবা গ্লুমি, তাই না? গ্লুমি অথবা ডিপ্রেসড, তাই না? DEPRESSED। তা তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটা বসিয়ে দিবা।
আমি সিনোনিমাস বা একই ধরনের শব্দ 3টা তৈরি করলাম, তোমাদের পছন্দ মতো শব্দটা বসিয়ে দিও। তাহলে কি হলো বলো তো, এই অলওয়েজের পরিবর্তে হলো নেভার, আর স্মাইলিংয়ের পরিবর্তে যে বিপরীত শব্দ তৈরি হলো সেটা, তাই না? তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে 3 নম্বর চলে গেল। এবার আমি 4 নম্বরে যাই। তাহলে তোমাদের বিপরীত শব্দ অর্থাৎ ওয়ার্ড মিনিংয়ের কোনো বিকল্প নাই, অর্থাৎ যত যার স্টকে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার যুক্ত হবে তত বেশি ইংলিশ সে সহজে শিখতে পারবে। তাহলে ইংলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভোকাবুলারি বা ওয়ার্ডস, তাই না? স্টক অফ ওয়ার্ডস। আচ্ছা, 4 নম্বরে যাই। 4 নম্বর হচ্ছে মাস্ট, MUST, মাস্ট প্লাস একটা ভার্বের বেস ফর্ম। ভার্বের কী ফর্ম হয়? বেস ফর্ম হয়, BASE, তাই না? আমার লেখাটা আসলে খুব প্যাঁচানো জড়ানো, তোমাদের জন্য একটু স্ট্রেট লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করছি যাতে তোমাদের কাছে এটা বোঝার মতো হয়। মাস্ট প্লাস ভার্ব, তাহলে নেগেটিভ করতে কী হবে বলো তো? মাস্টের পরিবর্তে তোমরা জানো নেগেটিভ করতে ক্যানট বাট প্লাস ভার্বের বেজ, অথবা ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে কি হবে? আইএনজি। বেজও হতে পারে, আইএনজি হতে পারে। বলো তো, তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট যদি ব্যবহার করো তাহলে ভার্বটা বেজ হবে, আর যদি হেল্প ব্যবহার করো তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দুটোই। ক্যানটের পরে তুমি বাটও দিতে পারো, হেল্পও দিতে পারো। বাট দিলে ভার্বে বেজ, আর হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি। তাহলে যদি বলি উই মাস্ট গো আউট নাও, আমরা এখন অবশ্যই বাইরে যাব। উই মাস্ট গো আউট নাও, উই মাস্ট গো আউট নাও। আচ্ছা, তাহলে বলো তো এখানে কি হবে? নেগেটিভ, অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ করতে উই ক্যানট বাট গো আউট নাও, উই ক্যানট বাট গো আউট নাও, তাই না? আমরা এখন বাইরে না যেয়ে পারি না, তাহলে উই ক্যানট বাট গো আউট নাও। ক্লিয়ার তোমাদের কাছে, তাই না? তাহলে এটা একদম ক্লিয়ার যে ক্যানট বাট গো আউট, আর যদি এখানে হেল্প দিতা বাট ক্যানট বাট উই, অথবা উই ক্যানট হেল্প, তাহলে বলো তো এখানে গো হতো না গোয়িং আউট নাও। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, হেল্প ব্যবহার করার কারণে, তাই না? অথবা এটা হচ্ছে অর, তাই না? নেগেটিভ ব্যবহার করা যাবে, আবার এভাবে করা যাবে, দুইটা যে কোনো একটা করলেই হলো। ক্লিয়ার? আবার যদি এখানে আবার হেল্প গোয়িং থাকে তাহলে তার পরিবর্তে নেগেটিভ দিলে, অর্থাৎ বাট হোক আর হেল্প হোক, এই ক্যানট বাট বা ক্যানট হেল্প, এইটুকু যদি এই ক্যানট বাট বা ক্যানট হেল্পের পরিবর্তে কী হবে? আবার নিশ্চয়ই মাস্ট হবে, তাই না? অ্যাফার্মেটিভে ক্যানট হেল্প বা ক্যানট বাট এর পরিবর্তে মাস্ট হবে। তাহলে ভাইস ভার্সা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই না? প্রমাণিত। তাহলে 4 নম্বর চলে গেল। আমি এবার যাই নাম্বার 5, তাই না? তাহলে এটা আমি মুছেই দিই, বড় তোমাদের সুবিধা হবে, মানে ক্লিয়ার বোর্ডে যেটা লিখছি সেই দিকে তোমাদের মনোযোগ থাকবে। 5 নম্বর যদি বলি অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ, তাই না? আমি একটু ছোটো করে লিখি কারণ এটা অনেক বড়। 5 নম্বর অ্যাজ সুন অ্যাজ, অনেক ছোট হয়ে যাচ্ছে না? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট, তারপরে কমা, তাই না? মাঝখানে কি হয়? কমা হয়। দেখবা যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে 2টা বাক্য থাকে, একটা কমা হয়, পরের বাক্য পরে একটা বাক্য থাকে, সেটা পাস্ট হয়। কি হয়? পাস্ট হয়, তাই না? পরের বাক্যটা পাস্ট হয়, কি হয়? পাস্ট টেন্সে হয়। তার মানে কি বোঝা গেল? যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে 2টা বাক্য যুক্ত থাকে, কমার আগে একটা বাক্য আর কমার পরের একটা বাক্য। কমার আগের বাক্যটাও পাস্ট টেন্সে হয়, কমার পরের বাক্যটাও পাস্ট টেন্সে হয়। এটা যদি নেগেটিভ করতে চাও তাহলে অ্যাজ সুনের পরিবর্তে কী হবে? অ্যাজ সুনের পরিবর্তে হবে নো সুনার হ্যাড প্লাস ভার্বটা V3, তাই না? V3 মানে আমি বরং এখানে অঙ্ক না লিখে ইংলিশেই লিখি, তাই না? V3 না দিয়ে VPP, পাস্ট পার্টিসিপল, এবং কমা উঠে দেন,
কমা উঠে কী বসে? কমা উঠে দেন, THAN। আমি এখান থেকে মুছে দিলাম কারণ বোঝা যাচ্ছে না। কমা উঠে দেন বসে। কোন কমা? এই যে এইখানে যে কমা ছিল, তাই না? এইখানে যে কমা ছিল, কমা উঠে দেন বসবে, দ্বিতীয় বাক্যের আগে যে কমাটা ছিল। তাহলে আমি এখানে লিখি as soon as he saw me, যখনই সে আমাকে দেখলো, he became happy। তাহলে বলো তো আমাদের as soon as যুক্ত বাক্যের মাঝখানে কমা ছিল না? দেখো, তাহলে আমাদের as soon as এর পরিবর্তে কি হবে? প্রথমে নেগেটিভ করতে no sooner had as soon as এর পরিবর্তে হলো, তাই না? তারপরে সাবজেক্ট হি, এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট হচ্ছে হি। আবার দেখো, আমার একটা খেয়াল ছিল না, নো সুনার হ্যাডের পরে একটা সাবজেক্ট বসবে, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট বসবে। তা নো সুনার হ্যাডের পরে এই যে সাবজেক্ট এটা, তাই না? হি, নো সুনার হ্যাড হি স আছে, দেখো তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। নো সুনার হ্যাড হি সিন, তাহলে সটা পাস্ট পার্টিসিপল হলো সিন, মি। তারপরে কমার কাছে কি হবে বলো তো? কমার পরিবর্তে হবে দেন, তাই না? দেন, এই যে কমা উঠে দেন হি বিকেম হ্যাপি। আশা করি ক্লিয়ার, তাই না? তাহলে as soon as যুক্ত বাক্য আবার যদি এখানে no sooner had he seen me then he became happy, তার বড় তো প্রথমে খেয়াল করতে হবে যে এইটা হ্যাড থাকলে পরে সিন হয়েছে, ওই জায়গায় স হবে। তাই no sooner had এর কাছে as soon as he seen হবে না, সিনের কাছে স হবে, saw me, then এর কাছে কমা, আর বাকিটা সব বাকি সেন্টেন্সটা যা আছে তাই থাকবে, তাই না? তাহলে as soon as যুক্ত বাক্য তোমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারবে। তাহলে এবার 6 নাম্বারটা, নাম্বার 6, মনে রেখো অল অফ যোগ ওয়ার্ড। অ্যাফার্মেটিভে যদি অল অফ যোগ ওয়ার্ড থাকে তাহলে নেগেটিভে গিয়ে কী হবে? আমি উপরেরটা মুছে দিই, তাহলে মনোযোগ থাকবে তোমাদের এদিকে। তাহলে আমি যদি এখানে অল অফ যোগ ওয়ার্ড দিই তাহলে এখানে হবে নান অফ। অলের বিপরীত হবে, অল অফের পরিবর্তে হবে নান অফ। নান অফ প্লাস ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের এখানে বিপরীত ওয়ার্ড হবে, তাই না? অল অফের কাছে নান অফ। যেমন এটা অ্যাফার্মেটিভ, অল অফ আস আর মর্টাল। আমরা সবাই মরণশীল, তাই না? অল অফ আস আর মর্টাল, আমরা সবাই মরণশীল। এটা যদি নেগেটিভ করো তাহলে অল অফের পরিবর্তে কী হবে? নান অফ। তাহলে নান অফ আস আর তাহলে মর্টালের বিপরীত কী হবে বলো তো? ইমমর্টাল, তাই না? ইমমর্টাল। তো মর্টালের আগে প্রেফিক্স ব্যবহার করতে হয় ইম, তাই না? মর্টাল, আনমর্টাল না, ইমমর্টাল। ক্লিয়ার, তাই না? আরেকটা উদাহরণ দিই, all of us are getting older। all of us are getting older মানে কি? আমরা বুড়া হচ্ছি না আমাদের বয়স কমছে? কোনটা বেটার সেন্স করে দেখো? তাহলে আমাদের সবার বয়স বাড়ছে, তাই না? all of us are getting older। তাহলে বলো তো এটাকে নেগেটিভ করতে কী হবে? all of এর পরিবর্তে none of us are getting older বিপরীত কী হতে পারে? ইয়াং না ইয়াঙ্গার? যেহেতু ইয়ার আছে তাহলে ওল্ডার আছে, তাহলে ইয়াঙ্গার, তাই নান অফ আস আর গেটিং ইয়াঙ্গার। ক্লিয়ার, তাই না? তাহলে আমার মনে হয় তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ, আমাদের এইটা শেষ হলো, তাই না? আমরা এখন এতগুলো আছে, তাই না? এতগুলো আর সময় লাগবে না, তেমন আমার মনে হয় তোমরা একটু ধৈর্য নিয়ে বাকিটা শেষ করে ফেলো। আমি এবার যাচ্ছি অ্যাসার্টিভ তো শেষ হলো, এবার অ্যাসার্টিভ থেকে কী করে ইন্টারোগেটিভ করা যায়।
ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক কী করে করা যায়, প্রশ্নবোধক। আচ্ছা, অ্যাসার্টিভে মনে রেখো এখানে 3টা নিয়ম আছে। যদি বলি এভরিবডি অথবা এভরিওয়ান, মনে রাখো এভরিবডি বা এভরিওয়ান থাকলে ইন্টারোগেটিভ হবে হু যোগ নেগেটিভ, হু যোগ নেগেটিভ, তাই না? আমরা জানি যে প্রশ্নবোধক করতে গেলে হাবোধক থাকলে নাবোধক আর নাবোধক থাকলে হাবোধক, নইলে অর্থটা সমান হবে না, তাই না? দেখো এবার খেয়াল করে, এভরিবডি ফিয়ার্স ডেথ, সবাই মৃত্যুকে ভয় পায়। তাহলে বলো তো এভরিবডি পরিবর্তে কী হবে? হু। তাহলে হু, তারপরে হুর পর নেগেটিভ, দেখো তো এস আছে, ইডি থাকলে পরে ডিড নট হতো, তাহলে এস আছে, তাহলে কি হবে? তাহলে এইখানে ভাবটাকে খেয়াল করতে হবে। তাহলে এস আছে, তাহলে ডাজ নট হবে, হু ডাজ নট ফিয়ার্স হবে না ফিয়ার ডেথ। বলতো এই যে এসের জন্য ডাজ নট হয়ে গেল, আর যদি এখানে ইডি থাকতো তাহলে ডিড নট হতো, তাই না? আর এখানে যদি ওয়াজ থাকতো তাহলে ওয়াজ নট হতো। অনেকে ভাবে কি যে এখানে ইডি থাকলে বোধহয় এখানে ওয়াজ নট হতে পারে। ওয়াজ নট হবে যদি এখানে ওয়াজ থাকে তাহলেই ওয়াজ নট হবে, আর যদি ইডি থাকে তাহলে ওয়াজ নট না, এখানে ডিড নট হবে। ক্লিয়ার? ডো নট বা দেখো এস বা ইয়েস থাকলে ডো নট বা ডাজ নট হয়, তাহলে হু ডাজ নট ফিয়ার ডেথ। ক্লিয়ার? এখন আরেকটা নিয়ম, তোমার যদি হু মনে না থাকে, দেখো এটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভে আর একটা হতে পারে অর। হু যদি মনে না থাকে তাহলে ডাজটা আগে নিয়ে আসো, ডাজন্ট এখানে রাখো, তাহলে ডাজন্ট দেখো এখানে কিছু এভরিবডি, তাই না? শুধু ডাজন্ট লিখলা, ডাজন্ট এভরিবডি, তখন কিন্তু ফিয়ার্স হবে না, ফিয়ার ডেথ, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। ক্লিয়ার, তাই না? হ্যাঁ, তাহলে ডাজন্ট এভরিবডি ফিয়ার ডেথ, তো এটাও হবে। তারপরে হু দিয়ে হবে, হু ছাড়াও হবে। তাহলে আমার মনে হয় তোমাদের কাছে এটা ক্লিয়ার যে হু দিয়ে করাটা অনেক সহজ। আর হুড যদি না হয় তাহলে আরেকটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দিই, সহজ হবে। বলো তো আগে অক্সিলিয়ারি ভার্ব হবে, এই যে ডাজন্ট, তাই না? অক্সিলিয়ারি ভার্ব হবে, নট না থাকলে নট দিতে হবে। আবার বলি এখানে ব্র্যাকেটে লেখার অর্থ, নটটা ব্র্যাকেট দেওয়ার অর্থ নট না থাকলে নট দিতে হবে, নট থাকলে নট বাদ দিতে হবে। তো যেমন এখানে ডাজন্ট প্লাস সাবজেক্ট, তাই না? সাবজেক্ট এভরিবডি প্লাস ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই স্ট্রাকচারটাও তোমাদেরকে দেখো, এই স্ট্রাকচার এইটা আর হু দিয়ে যেটা আগে ছিল সেটা তো হয়েছে, তাই না? আবার দেখো ডাজন্ট এভরিবডি ফিয়ার ডেথ। আচ্ছা, এরপরে আমি 2 নম্বরে যাই। যদি নোবডি, একইভাবে দেখো এভরিবডি আর এভরিওয়ান, নোবডি, নো ওয়ান অথবা নান, তাই না? বলো তো নো ওয়ান, নোবডি, নান বা নো ওয়ান, তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করো তাহলে এখানে শুধু হু, বলো তো হুর পরে কি এখানে আর প্লাস নেগেটিভ, আগের মতো নেগেটিভ করা দরকার আছে? নেগেটিভটা এখানে হবে না। কেন হবে না তোমাদের কাছে ক্লিয়ার যে এখানে নেগেটিভ অলরেডি দেয়াই আছে। নোবডি, নান, নো ওয়ান এগুলো সব নেগেটিভের সাইন, প্লাস সাবজেক্ট, তারপর শেষে যা আছে তাই না? উদাহরণ, নোবডি ক্যান কাউন্ট ওয়াটার, কেউ পানি গুনতে পারে না, তাই না? পানিটা যেহেতু তরল পদার্থ, এটা গোনা যায় না, আনকাউন্টেবল। তাই নোবডি ক্যান কাউন্ট ওয়াটার, এটা যদি তুমি, এটা অ্যাসার্টিভ ছিল, এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাও তাহলে হু, বলো হু ক্যান নট না হু ক্যান কাউন্ট ওয়াটার, হু ক্যান কাউন্ট ওয়াটার, তাই না? বলো তো ক্লিয়ার কিনা? আই থিঙ্ক ইউর জব ইজ ডান, তাই না? আচ্ছা, এখানে যদি হুটা তোমার মনে না থাকে তাহলে আরেকটা আমাদের আসতে পারে। এখানে যদি হুটা তোমার জানা না থাকে তাহলে কি হবে? অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে। তাহলে বলো তো এখানে নটটা হবে না, কারণ এটা নিজেই নেগেটিভ,
আগের মতো দেখো, আগেরটা ছিল হাবোধক ছিল তাই নাবোধক, আর এখানে নাবোধক নটটা আর আসবে না, তাই শুধু অক্সিলিয়ারি ভার্বটা আসবে প্লাস সাবজেক্ট প্লাস ডট শেষে যা আছে তাই। তাহলে এখানে যদি আরেকভাবে ইন্টারপ্রিট করা যায় অর, তাই না, এখানে যদি হু ক্যান কাউন্ট ওয়াটার, এটা হুটা মনে না থাকলেও তাহলে বিকল্প করা ক্যান বলতো নোবডির মধ্যে নোবডি ক্যান কাউন্ট ওয়াটার, নোবডির নো বাদ দিলে থাকলো কি এনিবডি। তাহলে মনে রেখো নোবডিকে হাবোধক করতে হয় এনিবডি, তাহলে ক্যান এনিবডি কাউন্ট ওয়াটার। তাহলে আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার, তাই না? ক্যান এনিবডি কাউন্ট ওয়াটার, প্রশ্নবোধক শেষ। তাহলে আরেকটা নিয়ম তোমাদের, যদি এভরিবডি, এভরি বা নোবডি, নো ওয়ান এগুলো না থাকে, শুধু সাবজেক্ট ভার্ব থাকে, নাম্বার 3 শুধু সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এটাকে ইন্টারগ্রেট করতে দেখো কিভাবে করা যায়। ইন্টারগ্রেট করতে তাহলে বলতো অক্সিলিয়ারি ভার্ব আগে হবে, নট না থাকলে নট দিতে হবে প্লাস সাবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন একটা উদাহরণ, হি টুক দ্য চার্জ, সে দায়িত্বটা নিয়েছিল, হি টুক দ্য চার্জ। খেয়াল করো এখানে এভরিবডি নোবডি কোনো কিছুই নাই, এটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাসার্টিভ, তাই না? এটাকে যদি ইন্টারগেটিভ করো তাহলে এখানে টুক ছিল বলো তো, আগে অক্সিলিয়ারি ভার্ব আসবে না, টুক পাস্টের অক্সিলিয়ারি ভার্ব হবে ডিড, আর যেহেতু হাবোধক ছিল তাহলে ডিডন্ট। বলো তো, আবার বলো, টুক থেকে আমরা বের করলাম অক্সিলিয়ারি ভার্ব ডিড, আর যেহেতু হাবোধক ছিল তাই নাবোধক হলো ডিডন্ট। বাক্যের শুরুতেই যদি অক্সিলিয়ারি ভার্ব ইউজ করো, নেগেটিভ করো, তাহলে এইভাবে অ্যাপোস্ট্রফি টি সংক্ষেপে করতে হবে। তাহলে ডিডন্ট হি টুক হবে না টেক। দেখো তো, এই টুক থেকে যখন ডিড হয়েই গেল তখন ওখানে ভার্বের বেস ফর্ম হবে টেক। তাহলে টেক দ্য চার্জ। আমার মনে হয় এই পর্যন্তই আজকে রাখা উচিত, কারণ তোমাদের এইটা আর বাকিটা তোমাদের নেক্সট কালকেই ভিডিও দিয়ে দেবো, যাতে তোমরা পরবর্তীতে বাকি ইম্পারেটিভ অবজেক্ট এক্সক্লেমেটরি এগুলো অনেক সহজ, কিন্তু একদিনে তোমাদের মনোযোগটা নষ্ট করা ঠিক হবে না। আমার মনে হয় তোমরা অল্প সময়ের মধ্যে তোমরা অ্যাসার্টিভের টোটাল সেন্টেন্সটা শিখে গেলা, এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এই দুইটা আমাদের আজকে, এই দুইটা প্রথম দুইটা শেষ হয়ে গেল, বাকিটা আমরা পরবর্তী দিন ভিডিওতে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, যে দুইটা নিয়ম হয়ে গেল, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুই ভাগে বিভক্ত হয়, এবং অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় তার 3টা নিয়ম হলো। আগের সেন্টেন্সটা ছিল অনেক বড়, অ্যাসার্টিভের 6টা নিয়ম দেখালাম। 1 নম্বর ছিল তোমাদের এভরি যোগ ওয়ার্ড, তার দেয়ার ইজ নো যোগ ওয়ার্ড, তাই না? তারপরে আমি দেখিয়েছি 2 নম্বর নিয়মে সবগুলো দেখানোই হয়েছে, তোমাদের গ্র্যাজুয়ালি সবগুলো দেখালাম। তাহলে নিশ্চয়ই আমি পরের যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আগামী ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেবো। তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করো। এই করোনার সময়ে সবাই তো গৃহবন্দী আছো, একটু করে ইউটিউবে ভিডিওগুলো দেখে যদি এগিয়ে যেতে পারো তাহলেই হয়। আর একটু তোমাদেরকে জানাই, দেখো তোমরা অনেক ছোট ক্ষুদ্র শিক্ষার্থী, এই কারণে যে আমরা অনেক বড় ক্লাস ডিল করি, ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন বা অনার্স লেভেল, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা অনেক ছোট, তোমাদের আরও বেশি করে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, করোনার সময় বাইরে না যেয়ে। আর আমাদের ভিডিওগুলো আমরা দেখাচ্ছি যারা শিক্ষক সবাই নিবেদিত তোমাদের জন্য। তো ভিডিও আসলে দেখাতে গেলে যদি তোমাদের শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিতে বলি এবং প্র্যাকটিক্যালি দেখাতে চাই, কিছুটা সময় তো তোমাদের লাগেই। সেই সময়টা নিশ্চয়ই এখন তোমরা বাসায় বসে পাচ্ছ, এবং সেই বাসায় বসে যদি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে নিশ্চয়ই কাজে লাগবে। তো আমাদের প্রাণান্ত চেষ্টা থাকছে তোমাদেরকে ভালো কিছু প্রেজেন্ট করার। তো আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা যাতে ভালো করতে পারো, এবং তোমরা নিশ্চয়ই আমাদের কাজকে মনে রাখতে পারো, এবং কাজের ভেতর দিয়ে যেন আমরা সম্মান অর্জন করতে পারি, সেটাই আসলে আমাদের মূল মোটো। তো এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ নেক্সট। ইন দ্য নেক্সট ভিডিও টুকু সার্চ দিয়ে তোমরা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি এর বাকি নিয়মটা তোমরা ভালো করে সার্চ করে নিও। Have a good celebration. Thank you and see you. Bye-bye.